নমস্কার বন্ধুরা, জিওগ্রাফি সলিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি শ্রাবণী দাস। আমি আজকে যে আইসিটির যে টপ 50 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তার সিরিজ 3 নিয়ে এসেছি। এর আগে সিরিজ 1 সিরিজ 2 আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে টপ 50 প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজ 3। তো শুরু করি আজকের সেশন। ফার্স্টেই চলে যাব। আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট অফ দ্য ডেসিমেল নাম্বার 35। বলেছে ডেসিমেল নাম্বার 35-এর বাইনারি ইকুইভ্যালেন্ট কত হবে। আমরা জানি যে বাইনারি ডিজিট 0 আর 1 এই দুটো হয়। তো বাইনারি ডিজিট 0 আর 1 হওয়ার জন্য বাইনারির বেস হচ্ছে 2। তো আমরা 35কে কীভাবে 35 যে ডেসিমেল নাম্বারটা আছে কীভাবে বাইনারি নাম্বারে পরিণত করব, তো দেখে নেব কীভাবে করছি। এইভাবে 35কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 একে 2, 15, 2 7 14, তাহলে ভাগশেষ থাকলো 1। একটা এই সাইডে লিখে নেব। আবার 2 দিয়ে ভাগ করব, 2 2 8 16, 1 ভাগশেষ থাকলো, এইভাবে লিখে নেব। তারপরে 8কে ভাগ করব, 2 4 8, ভাগশেষ 0 লিখে নেব। 2 2 4, ভাগশেষ 0 লিখে দেবো। 2 1 2, তো ভাগশেষ 0। তাহলে কি হবে, এই যে এই ভাগশেষগুলো বেরালো, এইটা আমরা নিচ থেকে ওপরের দিকে লিখব। তাহলে কি হবে, 1 0 0 1 1। তাহলে 1 0 0 1 1 কোন অপশানটায় আছে, 1 0 0 1 1 অপশান সিতে আছে। তাহলে উত্তর কি হবে, 1 0 0 1 1 অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এরপরে চলে যাই দ্বিতীয় কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেন কি আছে, হুইচ অফ দ্য ফলোইং আইসিটি ইনিশিয়েটিভ অফ এমএইচআরডি ডিল উইথ ই গভর্নেন্স ফর ইনস্টিটিউশন অ্যান্ড ইউনিভার্সিটিজ। তো ফার্স্ট অপশান আছে সামার্থ, সেকেন্ড আছে IRINS, থার্ড আছে বিদ্বান অ্যান্ড ফোর্থ আছে স্বয়ং। এই চারটের মধ্যে কোন আইসিটি ইনিশিয়েটিভটা এমএইচআরডি ইন্ট্রোডিউস করেছে ডিল উইথ ই গভর্নেন্স ফর ইনস্টিটিউশন অ্যান্ড ইউনিভার্সিটিজ? এই চারটে অপশান সামার্থ, IRINS, বিদ্বান এবং স্বয়ং। এই চারটা আগে জেনে নেই কি, তারপরে কোশ্চেনটার উত্তর ইজিলি তোমরা সবাই দিতে পারবে। তো প্রথমে চলে যাব সমর্থ। সমর্থ হলো একটা ই গভর্নেন্স প্ল্যাটফর্ম, যেটা ডেভেলপড হয়েছে আন্ডার ন্যাশনাল মিশন অফ এডুকেশন অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি স্কিম। কার দ্বারা না, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটা আগে এমএইচআরডি বা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ছিল, সেটা এখন মিনিস্ট্রি অফ এডুকেশন হয়ে গেছে। এই সামার্থ কি, সামার্থ হচ্ছে একটা ওপেন স্ট্যান্ডার্ড ওপেন সোর্স আর্কিটেকচার এবং একটা সিকিউর ইভলিউশনারি প্রসেস অটোমেশন ইঞ্জিন ফর ইউনিভার্সিটিজ অ্যান্ড হায়ার এডুকেশন ইনস্টিটিউশন। মানে সামার্থ হচ্ছে একটা ওপেন সোর্স ওপেন স্ট্যান্ডার্ড এবং সিকিউর অটোমেশন ইঞ্জিন। মানে এইটা হচ্ছে কি হয় না, বিভিন্ন ইউনিভার্সিটির যে কত ফ্যাকাল্টি আছে বা ফ্যাকাল্টিদের সিলেবাস কী আছে বা বিভিন্ন যে কোর্সগুলো আছে, কোর্সের কী কী সিলেবাস আছে বা বিভিন্ন যে ফ্যাকাল্টি তাদের কোয়ালিফিকেশান কি, এছাড়াও বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেশনের যে কাজগুলো হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে, যেমন ফিজ কত, কোন ক্লাসের কত ফিজ হবে, এছাড়াও অ্যাডমিনিস্ট্রেশনের যে আরও গাদা গুচ্ছের কাজ থাকে, এইগুলো সবই এই সামার্থ যে পোর্টালটা, এই পোর্টালে থাকে। সেই জন্য যে কেউ এই স্টুডেন্ট হোক বা টিচার হোক, তাদের দরকার মতো এখান থেকেই তারা ইনফরমেশানটা নিতে পারবেন। এর জন্য কোথাও যেতে হবে না, কোথাও জিজ্ঞাসা করতে হবে না, কোথাও টাইম নষ্ট করতে হবে না। এটা হচ্ছে অটোমেশন ইঞ্জিন। মানে তুমি এখানে গেলেই ওটার সম্বন্ধে, মানে ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, স্টুডেন্ট, সিলেবাস, এছাড়া ইউনিভার্সিটির ফিজ স্ট্রাকচার কি, ইউনিভার্সিটির ফ্যাকাল্টি যে নির্বাচনের প্রসেসটা কি, বা ওই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার আগে কে ছিলেন, এখন কে আছেন, ওই সব তোমরা খুব সহজেই জানতে পারবে। এটাই হচ্ছে সামার্থ। এরপরে চলে আসবো IRINS কি, IRINS হচ্ছে ইন্ডিয়ান রিসার্চ ইনফরমেশন নেটওয়ার্ক সিস্টেম। এটা হচ্ছে একটা পোর্টাল যেখানে
facilitates academics and research and development organization and faculty members, scientists to collect, showcase to scholarly communication activities and provide an opportunity to create the scholarly network। মানে এটা হচ্ছে ইন্ডিয়ান রিসার্চ ইনফরমেশন নেটওয়ার্ক সিস্টেম, মানে বুঝতে পেরেছো, এইটা হচ্ছে রিসার্চারদের একটা স্কলারলি নেটওয়ার্ক। এখানে বিভিন্ন রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বিভিন্ন যে ফ্যাকাল্টি মেম্বার, সায়েন্টিস্ট, তাদের ইনফরমেশান থাকবে, তাদের বিভিন্ন কাজকর্মের ইনফরমেশান থাকবে, তাদের কমিউনিকেশানের যে একটা নেটওয়ার্ক, সেইটা হচ্ছে IRINS। এরপরে চলে আসবো বিদ্বান। বিদ্বান কি? বিদ্বান হচ্ছে একটা প্রাইমার ডেটাবেস অফ প্রোফাইলস অফ সায়েন্টিস্ট অ্যান্ড রিসার্চার। এটাও হচ্ছে বিদ্বান হচ্ছে একটা ডেটাবেস যেখানে বিভিন্ন সায়েন্টিস্ট এবং বড় বড় রিসার্চারদের ডেটাবেস ওখানে রাখা হয় এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার যারা লিডিং একাডেমিক ইনস্টিটিউশন অ্যান্ড আদার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইনভলভড ইন টিচিং অ্যান্ড রিসার্চ ইন ইন্ডিয়া। মানে বিদ্বান হচ্ছে এমন একটা ডেটাবেস যেখানে বিভিন্ন বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় রিসার্চার এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বারের ডেটাবেস তৈরি করা হয়, মানে তাদের পার্সোনাল ইনফরমেশন, যেমন তাদের এক্সপার্ট ব্যাকগ্রাউন্ড, কন্ট্যাক্ট, অ্যাড্রেস, এক্সপিরিয়েন্স, স্কলারশিপ পাবলিকেশন, স্কিলস, তারপরে রিসার্চার আইডেন্টিটি অ্যাটসেট্রা, এগুলো ওই ডাটাবেসে রাখা থাকে ওই রিসার্চারদের। এবং বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার যারা বড় বড় রিসার্চ অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, মানে তারা টিচিংও করেন অ্যাজ ওয়েল এজ রিসার্চও করেন, ওদের ইনফরমেশন এই বিদ্বানের ডেটাবেসে রাখা হয়। তো আশা করি তোমরা বুঝে গেছো। হুইচ অফ দ্য following ICT initiative of MHRD deal with e-governance for institution and universities? এখন তোমরা নিজেরাই করে দেবে। IRINS রিসার্চারদের কমিউনিকেশান নেটওয়ার্ক, বিদ্বান হচ্ছে রিসার্চার এবং সায়েন্টিস্টদের ডেটাবেস, আর স্বয়ং তো আগেই বলেছি, স্বয়ং হচ্ছে একটা অনলাইন পোর্টাল যেখানে ক্লাস 9 থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন এক্সপার্ট টিচার্সদের ভিডিও দেওয়া থাকে। ওই যে স্টুডেন্টরা ওখানে লগ ইন করে নিজের ইচ্ছা মতো ওইসব যে রিসোর্সগুলো এগুলো কালেক্ট করতে পারে, ওদের পড়াশুনোয় লাগাতে পারে। তো পড়ে রইল সামার্থ। তো এখানকার কারেক্ট অপশান হচ্ছে অপশান এ। চলে যাব পরেরটাই। পরে কি আছে? এ রিসার্চ স্কলার হোয়াইল রাইটিং হিজ থিসিস ইউজেস ICT অ্যাট ভেরিয়াস স্টেজেস অফ রিসার্চ কন্ডাক্টেড। She justifies the conceptual errors in interpreting results, attributing the same to the specific ICT devices. This will be labeled as, মানে বলা হয়েছে যে একজন রিসার্চ স্কলার যখন তিনি তার আইসিটির থিসিস লিখছিলেন, আইসিটির থিসিস লিখছিলেন না, উনি ওনার থিসিস লিখছিলেন আইসিটি ইউজ করে। আইসিটি মানে উনি কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশান ইউজ করে আইসিটি লিখছিলেন, কেননা ভেরিয়াস স্টেজ অফ রিসার্চ কন্ডাক্টেড, রিসার্চের বিভিন্ন স্টেজেই আইসিটির ব্যবহার করা যায়। রিসার্চটা অনেকগুলো স্টেপে কমপ্লিট হয়। প্রথমে রিসার্চের জন্য প্রবলেম খুঁজতে হবে, একটা প্রবলেম থেকে বিভিন্ন অবজেক্টিভস খুঁজতে হবে, ওই অবজেক্টিভসের মধ্যে থেকে একটা অবজেক্টিভস তোমাকে সিলেক্ট করতে হবে যার উপরে তুমি রিসার্চ করবে, তারপরে ল্যাঙ্গুয়েজ রিভিউ করতে হবে, তারপরে হাইপোথিসিস মেকিং করতে হবে, তারপরে ডেটা কালেকশান করতে হবে, সেই ডেটা অ্যানালাইসিস করতে হবে, তারপরে গিয়ে ডেটা অ্যানালিসিস করার পরে তুমি একটা সিদ্ধান্তে পৌঁছবে। অনেকগুলো স্টেপ থাকে একটা রিসার্চে, তখন এই রিসার্চের বিভিন্ন স্টেজে আইসিটি ইউজ করা যায়। তো একজন স্কলার তার রিসার্চ থিসিস লেখার সময় ভেরিয়াস স্টেজে আইসিটির ইউজ করছিলেন। She justifies the conceptual errors in interpreting results, attributing the same of the specific ICT device. উনি জাস্টিফাই করেছিলেন যে ওনার রিসার্চের যে রেজাল্টটা ওটা ইন্টারপ্রেট করার সময় আইসিটির ডিভাইস দ্বারা কনসেপচুয়াল এরর হচ্ছিল বারবার। তাহলে দিস উইল বি লেবেলড অ্যাজ, ওটাকে কি বলবো? টেকনিক্যাল ইনকম্পিটেন্স, রিসার্চ ডিজাইন ইনএডিকুয়েন্সি, মোরাল অ্যান্ড এথিক্যাল ল্যাপস অর হিউম্যান এরর। তাহলে আমরা এলিমিনেশনে চলে যাব। ফার্স্ট হিউম্যান এরর কেন হবে না? এখানে উনি বলেছেন যে আইসিটি ডিভাইসের দ্বারা বারবার কনসেপচুয়াল এরর্স হচ্ছিল, তাহলে ওটা হিউম্যান এরর নয়। তারপরে মোরাল অ্যান্ড এথিক্যাল ল্যাপসও নয়, কেননা আইসিটি ডিভাইসের দ্বারা হচ্ছিল। রিসার্চ ডিজাইন ইনএডিকুয়েন্সিও হবে না, তাহলে কী হবে? টেকনিক্যাল
ইনকম্পিটেন্স, টেকনিক্যাল ইনকম্পিটেন্স কেন? ওইটা টেকনিক্যাল এরর হচ্ছিলো কেননা উনি নিজে থেকে কোনো ভুল করেননি, ওই আইসিটি ডিভাইস যে আছে আইসিটি ডিভাইসের দ্বারা বারবার এরর হচ্ছিলো, ওই জন্য এটা হবে অপশান নাম্বার এ, টেকনিক্যাল ইনকম্পিটেন্স। এরপরে চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী আছে? কোশ্চেন নাম্বার 4 আছে, ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি কম্প্রাইজেস অফ অনলাইন লার্নিং, লার্নিং থ্রু মোবাইল অ্যাপ্লিকেশান, ওয়েব বেসড লার্নিং, অল অফ দ্য অ্যাবাভ। ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি মাধ্যমে স্টুডেন্টরা যে পড়াশুনো করে, ওইখানে বলা হয়েছে যে স্টুডেন্টরা ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজির মাধ্যমে যে পড়াশুনো করে ওটা কীভাবে করে? অনলাইনে লার্নিং করে, লার্নিং থ্রু মোবাইল অ্যাপ্লিকেশান, ওয়েব বেসড লার্নিং। অনলাইন লার্নিং মানে একদম ডাইরেক্ট কোনো টিচারদের কাছ থেকে লাইভ লার্নিং করছে একদম অনলাইনে, বা অনলাইনে গিয়ে কোনো কিছু পড়াশুনো করছে, ওটাও হতে পারে। লার্নিং থ্রু মোবাইল অ্যাপ্লিকেশান, মোবাইল অ্যাপ্লিকেশানের দ্বারাও আমরা লার্নিং করে থাকি, যেমন এখন খুব ইম্পর্ট্যান্ট বড় বড় লার্নিং অ্যাপ্লিকেশান চলে এসছে মোবাইলে, যেমন বাইজু চলে এসছে, স্টাডি আইকিউ চলে এসছে, আনএকাডেমি চলে এসছে বাজারে, বড় বড় সব অ্যাপ্লিকেশান। ওই অ্যাপ্লিকেশানের দ্বারাও স্টুডেন্টরা পড়াশুনো করে থাকে। ওয়েব বেসড লার্নিং, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ওয়েব পেজ খুলে আমরা আমাদের যে ইনফরমেশানটা দরকার সেই ইনফরমেশানও আমরা স্টুডেন্টরা কালেক্ট করে থাকি। তাহলে কি হবে? এই তিনটেই ঠিক, তার মানে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে কি হবে? অপশান ডি হবে না, এখানে ডি অল অফ দ্য অ্যাবাভ আছে, নিচে অপশান আছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অপশান গিভিন বিলো। এখানে অপশান নাম্বার 3 ডি অনলি, কী হবে? অপশান নাম্বার 3 ইজ দ্য কারেক্ট আনসার। এইটাই পরীক্ষার যখন হয় তখন স্টুডেন্টরা এটাই ভুল করে, এবং আমিও যখন পরীক্ষা দিয়েছিলাম আমিও এরকমই ভুল করতাম। নিচে কারেক্ট অ্যান্সার দেওয়া আছে না দেখেই ডি হবে অল অফ দ্য অ্যাবাভ বলে আমরা মার্ক করে দিয়েছি। এইটা খবরদার কেউ করতে যাও না, কোশ্চেনটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 5-এ। কোশ্চেন নাম্বার 5 কী বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু ইন রেসপেক্ট অফ কম্পিউটার্স। কী বলেছে? সফটওয়্যার ইজ লোডেড টু সেকেন্ডারি স্টোরেজ from RAM and is then executed by CPU. অপশান বিতে আছে সফটওয়্যার ইজ লোডেড ইনটু RAM from secondary storage and is then executed by CPU. তারপরে কি বলেছে? সফটওয়্যার ইজ লোডেড ইনটু RAM from secondary storage and is then executed by motherboard. অপশান ডিতে আছে সফটওয়্যার ইজ লোডেড ইনটু সেকেন্ডারি স্টোরেজ from RAM and is then executed by motherboard. তাহলে কি হবে এখানে হবে তাহলে সফটওয়্যার ইজ লোডেড, আমি প্রথম বলে দিই, র্যাম হচ্ছে প্রাইমারি মেমোরি, র্যাম প্রাইমারি মেমোরি অর মেন মেমোরি অর ইন্টারনাল মেমোরি। তাই সেকেন্ডারি মেমোরিতে ডাইরেক্ট কোনো ইনফরমেশান আমরা সেকেন্ডারি মেমোরি কোনো ইনফরমেশান ডাইরেক্ট প্রসেস করতে পারে না। সেকেন্ডারি মেমোরিতে কোনো ইনফরমেশান পাঠাতে হলে তার প্রথম র্যাম বা প্রাইমারি মেমোরি থেকেই কপি করতে হয় এবং তারপরে সিপিইউ ওই ইনফরমেশানটাকে প্রসেস করতে পারে। সিপিইউ সেকেন্ডারি মেমোরি থেকে ডাইরেক্ট কোনো ইনফরমেশান প্রসেস করতে পারে না। প্রথমে সেকেন্ডারি স্টোরেজ বা ডাইরেক্ট র্যাম থেকে কোনো ডেটা সেকেন্ডারি মেমোরি প্রসেস করতে পারে না। প্রথমে র্যাম থেকে ওই ডেটাটাকে সেকেন্ডারি স্টোরেজে কপি করতে হবে, তারপরে সিপিইউ ওই ডেটাটাকে প্রসেস করতে পারবে। আর খুবই সাধারণভাবে যদি বলা হয়, আমরা সবাই জানি র্যাম হচ্ছে, আমি বললাম ইন্টারনাল মেমোরি বা মেন মেমোরি। তাহলে আমাদের মোবাইল যখন ইউজ করি তখন আমরা কি দেখি? সমস্ত অ্যাপসগুলো যেগুলো ইনবিল্ড থাকে বা আমরা ডাউনলোড করি সেগুলো কোথায় থাকে? সেগুলো ইন্টারনাল মেমোরিতে থাকে, সেগুলো তো এক্সটার্নাল মেমোরিতে কখনোই যায় না, সেগুলো ইন্টারনাল মেমোরিতে থাকে সবসময় আমরা দেখেছি। তাহলে এর উত্তরটা কী হবে? সফটওয়্যার ইজ লোডেড ইনটু র্যাম ফ্রম সেকেন্ডারি স্টোরেজ। হ্যাঁ, আগেকার দিনে কি হতো, এখন তো ডাইরেক্ট আমরা ফ্রি অ্যাভেলেবেল অ্যাপ্লিকেশান পেয়ে যাচ্ছি ইন্টারনেটে। আগে কি হতো, আগে সেকেন্ডারি স্টোরেজে করে, যেমন সেকেন্ডারি স্টোরেজের ওই যে ডিভিডিগুলো, ডিভিডি নয় সিডি প্লেয়ারগুলো থাকে না, ওতে যে বিভিন্ন অ্যাপসগুলো ওগুলো কপি করা থাকতো, ওইগুলো ওই কম্পিউটারে দিয়ে কপি পেস্ট করে অ্যাপ্লিকেশানগুলো ল্যাপটপে নিতে হতো তখন। তাহলে ওটা কি হবে? স্টোরেজ ইজ লোডেড ইনটু র্যাম ফ্রম সেকেন্ডারি স্টোরেজ থেকে র্যামে সফটওয়্যারগুলো কপি করা হয়, দেন এক্সিকিউটেড বাই সিপিইউ। তারপরে সিপিইউ
ওগুলোকে এক্সিকিউট করে, যেহেতু সিপিইউ হচ্ছে ব্রেন অফ দ্য কম্পিউটার। তাহলে কি হবে, সেকেন্ডারি স্টোরেজ থেকে র্যামে সফটওয়্যারগুলো কপি করা হবে এবং তারপরেই সিপিইউ ওটা এক্সিকিউট করবে। সিপিইউ কিন্তু ডাইরেক্ট সেকেন্ডারি মেমোরি থেকে কোনো কিছু এক্সিকিউট করতে পারবে না, সিপিইউ কাজ করে ইন্টারনাল মেমোরি বা র্যামের সঙ্গে। বোঝা গেল? উত্তরটা হবে অপশান নাম্বার বি। চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি আছে, Radha received an email claiming that her credit card account is about to be suspended unless she emails her credit card details and personal identification number or PIN immediately. What is this an example of spamming, phishing, virus signing or scanning? তো কি হয়েছে, রাধা একটা ইমেল পেয়েছে যেখানে লেখা আছে যে ওর ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে যদি না সে এক্ষুনি তার ক্রেডিট কার্ডের ডিটেলস এবং তার পিনটা ওই যারা ইমেল পাঠিয়েছেন তাদেরকে ফরওয়ার্ড না করে। তাহলে এটা কি, এইটা হচ্ছে ফিজিং। এটা ফিজিং মানে একটা ধোঁকা দেওয়া, মানে কেউ যদি মেসেজ করে তার ইমেল যে তার ক্রেডিট কার্ডটা বন্ধ হয়ে যাবে যদি না সে তক্ষুনি তার ক্রেডিট কার্ড ডিটেলস এবং পিন বা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার ইমিডিয়েটলি তাকে ফরওয়ার্ড না করে। এটা কি, এটা পুরো ধোঁকা দেওয়ার একদম বোঝাই যাচ্ছে। ও একবার পিন ক্রেডিট কার্ডের ডিটেলস পেয়ে গেলে কি তোমার জন্য বসে থাকবে? তোমার যা সেভিংস আছে সব কিছু নিয়ে ভেঙে যাবে পুরো। তাহলে ফিজিং কেন হলো এটা? স্প্যামিং আর স্প্যামিং, ফিজিং অ্যান্ড ভাইরাস সাইনিংয়ের মধ্যে পার্থক্যটা কোথায় ওইটা বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। স্প্যামিং হচ্ছে একটা মেসেজিং সিস্টেম, কিছু সংখ্যক মেসেজকে একটা লার্জ নাম্বার অফ পিপলকে বারবার পাঠানো। অনেক মেসেজ আছে দেখবে আমাদের স্প্যাম বক্সে আসে, যেমন ওই কিছু সংখ্যক মেসেজ, স্প্যামিং মেসেজ একটা লার্জ নাম্বার অফ পিপল অফ নেটওয়ার্ককে পাঠানো হচ্ছে বারবার, একবার নয়, বারবার দেখবে তোমার কাজের থেকে অকাজের ইমেলই বেশি আসে। ইমেল খুললেই দেখবে প্রত্যেকদিন 5-6টা করে স্প্যামিং মেসেজ ভরে যায়, স্প্যামিং বক্স ভরে যায় পুরো। বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স মেসেজ, গাড়ির কেনার মেসেজ, তারপরে হোম লোনের মেসেজ, বিভিন্ন রকম মেসেজে ভরে যায় পুরো। এইগুলো হলো স্প্যামিং। স্প্যামিং হচ্ছে একটা মেসেজিং সিস্টেম যেখানে কিছু সংখ্যক মেসেজকে একটা লার্জ নাম্বার অফ পিপল অফ নেটওয়ার্ককে ওই মেসেজগুলো বারবার পাঠানো হয়, ওটাকে বলবো স্প্যামিং। আর ফিজিং কি, ফিজিং হচ্ছে একদম ধোঁকা দেওয়ার একটা প্রচেষ্টা। ফিজিং হচ্ছে কোনো মানুষের কাছ থেকে বিভিন্ন ছল চাতুরি করে তার ক্রেডিট কার্ড ডিটেলস, তার পার্সোনাল নাম্বার নিয়ে ওর যত রকম সেভিংস আছে ওইগুলো নিয়ে নেওয়া, বা বিভিন্ন ওই মানুষ যে কম্পিউটারে বা মোবাইলে কী ধরনের অ্যাক্টিভিটি করছে ওর ওপর নজর রাখা এবং সময় সুযোগ বুঝে তাকে ধোঁকা দেওয়া, ওটা হচ্ছে ফিজিং। এরপরে ভাইরাস সাইনিং কি, ভাইরাস সাইনিং বা ভাইরাস সিগনেচারকে ভাইরাস ডেফিনেশনও অনেক সময় বলা হয়। এটা কি, এটা সিকিউরিটি পারপাসের জন্য ডাউনলোড করা হয়। এই ভাইরাস সাইনিং বা ভাইরাস সিগনেচার যদি মোবাইলে বা কম্পিউটারে থাকে তাহলে ওটা কি হয়, ওটা মাল ভাইরাসকে সহজে আইডেন্টিফাই করতে পারে। যে কম্পিউটার মাল ভাইরাস থাকে যেগুলো আমাদের ডিভাইসকে বা মোবাইল বা কম্পিউটারকে ক্ষতি করে, সেটা এই ভাইরাস সাইনিং আইডেন্টিফাই করতে পারে। আইডেন্টিফাই ডিটেক্ট করলে কী হবে, অ্যান্টিভাইরাস সেটাকে নষ্ট করে দেবে। এটা হলো ভাইরাস সাইনিং। তো বোঝা গেল কেন ফিজিং বা অপশান বিটা কারেক্ট অপশান হলো। তো চলে যাই, এইখানে আমি দিয়ে রেখেছি সব কিছু, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 7-এ। ইন কম্পিউটার্স a DVD-ROM is an optical storage media and it can be write many times. A magnetic storage media and it can be write only once. An optical storage media and it can be write only once. And magnetic storage media and it can be written many times. এর আগেও আমরা DVD-ROM সম্বন্ধে পড়েছি। আই থিঙ্ক ফার্স্ট সিরিজে DVD-ROM হচ্ছে কি, read only memory, digital versatile disk read only memory used to storage file permanently which cannot be changed। মানে DVD-ROM হচ্ছে লার্জ ডেটা স্টোর করার জন্য, CD-ROM হচ্ছে ছোট ডেটা, লার্জ নয় স্মল ডেটা স্টোরেজ করার জন্য, এবং DVD-ROM হচ্ছে লার্জ ডেটা স্টোর করার জন্য। এবং রমে ডেটা পার্মানেন্টলি স্টোর হয়, এটা নন ভোলাটাইল মেমোরি, এবং এই রমে ডেটা একবারই রেকর্ড করা যায় বা চেঞ্জ করা যাবে না, একবারই লেখা যাবে এবং একবারই ইরেজ করা যাবে, একবার ইরেজ করার পরে আবার লেখা যাবে না DVD-ROM-এ। এটা হচ্ছে
রিটিন অনলি ওয়ান্স, একবারই লেখা যাবে, বারবার লেখা চেঞ্জ করা যাবে না। র্যান্ডম ডিভিডি রমে, এটা হচ্ছে একটা নন ভোলাটাইল মেমোরি অর পার্মানেন্ট মেমোরি। তাহলে কি হবে এর উত্তরটা? আর এটার উত্তর হবে অ্যান অপটিক্যাল স্টোরেজ মিডিয়া, ইট ক্যান বি রিটিন অনলি ওয়ান্স। অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যান অপটিক্যাল স্টোরেজ মিডিয়া অ্যান্ড ইট ক্যান বি রিটিন অনলি ওয়ান্স। এক অপটিক্যাল স্টোরেজ মিডিয়া, অপটিক্যাল স্টোরেজ মিডিয়া, অপটিক্যাল স্টোরেজ কেন না, ওই স্টোরেজকে অপটিক্যাল স্টোরেজ বলবো যেই এই ডিভিডি রম বা সিডি রম এগুলো তো অপটিক্যাল স্টোরেজ মিডিয়া, এগুলোকে লেজার লাইটের দ্বারা পড়া হয়। যখন রিড করে কম্পিউটার তখন লেজার লাইটের দ্বারা রিড করে, সেই জন্য একে বলবো অপটিক্যাল স্টোরেজ মিডিয়া। আর ম্যাগনেটিক স্টোরেজ মিডিয়া কি না, ম্যাগনেটিক স্টোরেজ মিডিয়াটা হলো ওতে প্রচুর স্টোর ক্যাপাসিটি থাকে। এই ডিভিডি রম বা যে অপটিক্যাল স্টোরেজ মিডিয়া থাকে তার থেকে কয়েক গুণ বেশি স্টোরেজ থাকে, ওই জন্য ওই অপটিক্যাল স্টোরেজ মিডিয়াগুলো তার লং ডেটা স্টোর করার জন্য ব্যবহার করা হয়, এবং এই ম্যাগনেটিক স্টোরেজ মিডিয়াগুলো প্রচুর বড় ডেটা স্টোর করার জন্য ব্যবহার করা হয়, এবং অপটিক্যাল স্টোরেজ মিডিয়াগুলো তাদের পোর্টেবিলিটি ফিচারের জন্য ব্যবহার করা হয়। তাহলে ডিভিডি রম কি, ডিভিডি রম হচ্ছে অপটিক্যাল স্টোরেজ মিডিয়া অ্যান্ড ইট ক্যান বি রিটিন অনলি ওয়ান্স। এরপরে চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট। এখানে 5টা স্টেটমেন্ট দেওয়া আছে, এর মধ্যে কোনটা ঠিক ওটা বলতে হবে। NKN স্ট্যান্ড ফর নিউ নলেজ নেটওয়ার্ক, MOOCs আর অফলাইন কোর্স, ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন ইজ এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ, ক্লক রেট অফ CPU ইজ মেজার্ড বাই গিগাবাইটস, পরম শিবাই ইজ এ সুপার কম্পিউটার। তাহলে কোনটা ঠিক হবে? NKN স্ট্যান্ডস ফর নিউ নলেজ নেটওয়ার্ক, এটা ঠিক নয়, এটা ভুল। NKN হচ্ছে ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক, নট নিউ নলেজ নেটওয়ার্ক, তাহলে প্রথমটা ভুল। MOOCs আর অনলাইন কোর্সেস, অফলাইন কোর্স নয়, তাহলে এটাও ভুল। ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন ইজ এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ, এটা হচ্ছে একদম ঠিক। ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ, এবং এটা ফার্স্ট IIT বেনারসে এই সুপার কম্পিউটিং মিশনটা লঞ্চ করা হয়েছিল, এবং ফার্স্ট সুপার কম্পিউটারের নাম হচ্ছে পরম শিবায়। তাহলে ইটাও ঠিক, পরম শিবায় হচ্ছে ফার্স্ট সুপার কম্পিউটার ইন্ডিয়া, এবং ফার্স্ট ওটা কোথায় লঞ্চ হয়েছিল? IIT বেনারস, বেনারস হিন্দু ইউনিভার্সিটির তো IIT সেকশন আছে, ওই IIT বেনারসে ফার্স্ট এই ইন্ডিয়ান সুপার কম্পিউটিং মিশনটা ডেভেলপ করা হয়েছিল, এবং ফার্স্ট সুপার কম্পিউটার হচ্ছে পরম শিবায়, তো এটাও ঠিক। তারপরে ক্লক রেট অফ CPU ইজ মেজার্ড বাই গিগাবাইট, সেটা ভুল, কেননা ক্লক রেট অফ CPU মেজার করা হয় গিগা হার্টজে, নট গিগাবাইট। তাহলে কোনটা কোনটা ঠিক হলো? সি আর ই হচ্ছে কারেক্ট অপশান। সি আর ই কোন অপশানে আছে? সি আর ই অনলি 1-এ আছে, তাহলে উত্তর কি হবে? 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি আছে? অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন টেক্স প্লেস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং টেকনোলজিস। প্রথমে বলি অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশান কি, কমিউনিকেশান দুটো টাইপ হয়, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস কমিউনিকেশান, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশান। সিঙ্ক্রোনাস কমিউনিকেশান কোনটাকে বলবো? সিঙ্ক্রোনাস কমিউনিকেশান বলবো যখন আমরা ডাইরেক্ট পুরো লাইভ কারোর সঙ্গে যখন আমরা কারোর সঙ্গে ভিডিও কনফারেন্সিং করি, বা কারোর সঙ্গে ভিডিও চ্যাট করি, বা কোনো ভার্চুয়াল ক্লাসরুম, এটা হচ্ছে পুরো লাইভ কোনো কমিউনিকেশান হলে তাকে আমরা বলবো সিঙ্ক্রোনাস কমিউনিকেশান। যখন আমরা ভিডিও চ্যাট করি তাহলে আমরা লাইভ থাকি, এক দুজনের মুখ দেখতে পাই। যখন আমরা ভিডিও কনফারেন্সিং করি তাহলে যখন যেটা বলতে গেলে রিয়েল টাইম কনভারসেশন যেটা হচ্ছে, রিয়েল টাইম কমিউনিকেশান বা রিয়েল টাইম কনভারসেশন হলে ওটাকে বলবো সিঙ্ক্রোনাস কমিউনিকেশান। যেমন আমরা ভিডিও কনফারেন্সিং বা ভিডিও কলিং করলে ওটা রিয়েল টাইম কমিউনিকেশান, বা ভিডিও চ্যাট যদি করি ওটাও রিয়েল টাইম কমিউনিকেশান, বা ভার্চুয়াল ক্লাসরুম যেটা অনলাইন আমরা কোনো একটা টিচারের লাইভ ক্লাস অ্যাটেন্ড করছি, লাইভ একদম রিয়েল টাইমে, সেটাও হচ্ছে একটা সিঙ্ক্রোনাস। আর অ্যাসিঙ্ক্রোনাস কী হবে? অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে যখন আমরা রিয়েল টাইমে কোনো কিছু কমিউনিকেশান করছি না, তাকে বলবো অ্যাসিঙ্ক্রোনাস। মানে কোনো ধরো পড়াশোনা সংক্রান্ত যদি বলি, কোনো টিচার রেকর্ড করে ওই ভিডিওটা আপলোড করেছেন, যেমন আমি রেকর্ড করে আপলোড করেছি, তাহলে এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশান। তারপরে বিভিন্ন ভ্লগ যারা করে তারা কি করে রেকর্ড করে, কন্টেন্টটা রেকর্ড করে এডিট করে তারপরে দেয়, আপলোড করে, ওটাও হচ্ছে একটা অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশান
ব্লগস, তারপরে আমরা যে ফেসবুকে বিভিন্ন সব জিনিস দেখি, এইগুলো সব হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন। তাহলে বুঝতে পারলে কোনটা সিঙ্ক্রোনাস কমিউনিকেশন। সিঙ্ক্রোনাস কমিউনিকেশন হচ্ছে রিয়েল টাইম কমিউনিকেশন, এবং অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন যখন যেটা রিয়েল টাইমে হচ্ছে না, কেউ রেকর্ড করে এডিট করে তারপর পোস্ট করছে, তারপর আপলোড করছে, তখন আমরা সেটা দেখছি, আমরা তার তখন কম দেখে কমেন্ট করছি, সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন। তাহলে এখানে কী হবে, টেলিকনফারেন্সিং তো সিঙ্ক্রোনাস হয়ে যাবে, ভার্চুয়াল ক্লাসরুম সিঙ্ক্রোনাস, ভিডিও চ্যাট সিঙ্ক্রোনাস। তাহলে অ্যাসিঙ্ক্রোনাস কী হবে, অ্যাসিঙ্ক্রোনাস হবে ব্লগস, ডিসকাশন বোর্ড, ভ্লগ, এই তিনটা হবে অ্যাসিঙ্ক্রোনাস, DE অ্যান্ড F, DEF। অপশান 3 ইজ কারেক্ট অ্যান্সার। আমি আশা করি তোমরা বুঝতে পারলে যে সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস কাকে বলবো। এরপরে চলে আসবো লাস্ট কোশ্চেন, স্ক্র্যাম্বলিং of data before transmission across a network to avoid manipulation by a third party is known as। আমরা যখন কাউকে একটা মেসেজ পাঠাই তখন কি হয়, আমরা মেসেজ টাইপ করি, টাইপ করার পরে যখন ওই মেসেজটা কোনো নেটওয়ার্কের মধ্যে দিয়ে রিসিভারের কাছে যাবে, আমি হচ্ছে সেন্ডার, যখন মেসেজটা কোনো চ্যানেলে যাবে, চ্যানেল মানে কোনো নেটওয়ার্কের মধ্যে দিয়েই তো রিসিভারের কাছে যাবে, তখন কি হয়, আমরা যখনই মেসেজ করি, মেসেজটা সেন্ড করি, তখন মোবাইল বা কম্পিউটার কী করে, মেসেজটাকে প্রোটেক্ট করে, যাতে থার্ড পার্টি কোনো ওই মেসেজটাকে নিয়ে ম্যানিপুলেট করতে পারে না পারে, ছেড়খানি না করতে পারে, যাতে মেসেজটা পুরো সিকিউরলি রিসিভারের কাছে পৌঁছে যায়। ওকে বলবো কি, ও প্রোটেকশান হবে না, পারমুলেশন হবে না, ডিটেকশান হবে না, এনক্রিপশান, ওকে বলা হবে এনক্রিপশান। আমি একটা মেসেজ লিখলাম, মেসেজটা যখন সেন্ড করব তখন কম্পিউটার বা মোবাইল ওই মেসেজটাকে এনক্রিপ্ট করবে এবং ওইটা চ্যানেলের মাধ্যমে প্রথমে সেন্ডার, তারপরে হবে এনক্রিপশন, তারপরে যাবে চ্যানেলে, চ্যানেলটাকে আবার এই যে এনক্রিপশন যে মেসেজটা ছিল, এনক্রিপশন মেসেজটা আবার রিসিভারের কাছে যাওয়ার আগে ওই মেসেজটা আবার পুনরায় যেরকম সেন্ডার যে মেসেজ টাইপ করেছিল সেইটা হয়ে যায়, যাতে রিসিভার ওইটা বুঝতে পারেন, এরপরে রিসিভারের কাছে যাবে। তো এনক্রিপশন অপশান নাম্বার 4 ইজ রাইট আনসার। এখানে চলে যাব, এইটা হচ্ছে একটা বার্লোজ মডেল অফ কমিউনিকেশান, এনকোডস অ্যান্ড ডিকোডস এনক্রিপশন। তাহলে এখানে সোর্স মানে মেসেজটা আমি টাইপ করলাম, মেসেজটা কম্পিউটার বা মোবাইল এনকোডস করে দিল, যাতে তৃতীয় ব্যক্তি মেসেজটা দেখে নিতে না পারে বা মেসেজটা ম্যানিপুলেট না করতে পারে। তারপরে এই মেসেজটা চ্যানেলে চলে যাবে, চ্যানেল বা নেটওয়ার্কের মধ্যে দিয়ে রিসিভারের কাছে যাওয়ার আগে এই মেসেজটা আবার ডিকোড হবে, দিয়ে রিসিভারের কাছে যাবে। ডিকোড না হলে অরিজিনাল মেসেজটা তো রিসিভার বুঝতে পারবে না, ডিকোড হবে, ডিকোড হওয়ার পরে এইটা রিসিভারের কাছে যাবে। এইটাই হলো কমিউনিকেশনের সহজ ধাপ। আমরা যে মেসেজ করি এভাবেই মেসেজটা রিসিভারের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য এইটুকুই, আবার পরের দিন ICT PYQর পার্ট 4 নিয়ে আসবো। ততক্ষণ তোমরা এগুলো দেখো, রিভাইজ করো। আজকের মতো বাই বাই, হ্যাভ এ গুড ডে।